ফিরলাম বিরতির পর। এই মুহূর্তে বিগ ব্রেকিং বলা যেতে পারে, বঙ্গে শিক্ষক দুর্নীতির যে মামলা, সেই শিক্ষক দুর্নীতির মামলায় চার্জশিটে সিবিআই এর যে চার্জশিট, সেই চার্জশিটে নাম জড়ালো তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির। আরো একবার জানাবো, বঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিটে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির নাম। হাতে আসা অডিও ক্লিপ যাচাই করি অভিষেকের নাম জুড়েছে সিবিআই, এমনটাই খবর উঠে আসছে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিধিন সরকারের সঙ্গে। বিধিন, অভিষেক ব্যানার্জির নাম জড়ালো, বড় আপডেট, মানে 26-এর নির্বাচনের আগে এই মুহূর্তে কতটা ব্যাকফুটে চলে গেল তৃণমূল কংগ্রেস? দেখো, সেটা এখনো বলার সময় আসেনি। তার কারণ এই 2017 সালের রেকর্ড হওয়া একটি কথোপকথনের যে অডিও টেপ, যেটা সিবিআই অতি সম্প্রতি আদালতে জমা করেছে, যে চার্জশিট, সেখানে তারা উল্লেখ করেছে যে 2017 সালের একটি কথোপকথন তাদের হাতে এসেছে, সেই রেকর্ডটি তাদের হাতে এসেছে এবং সেই রেকর্ডে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোন একজন দাবি করছেন সেই অডিও ক্লিপিং এ যে 15 কোটি টাকা চেয়েছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদতে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা কিন্তু চার্জশিটে বলা নেই এবং আমরাও সেই অডিও যাচাই করিনি বা সেই অডিও যাচাই করার মতো জায়গায় নিউজ ভ্যানগার্ড বা অন্য কোনো সংবাদ মাধ্যম নেই। তাই এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না যে এই 2017 সালের যে অডিও ক্লিপিংটি চার্জশিট হিসেবে দাখিল করা হয়েছে এবং যেখানে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু তিনি কথা বলছেন সেটা উল্লেখ করা হয়েছে, মানিক ভট্টাচার্যের নাম সেখানে নেওয়া হয়েছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে তিনি 15 কোটি টাকা চেয়েছেন। কিন্তু কোথাও চার্জশিটে কিন্তু এটা উল্লেখ নেই যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেই জায়গা থেকে এখনই এটা বলার কোনো জায়গায় আমরা নেই যে একে একে দুই। তবে তদন্ত চলছে এবং বিস্তারিত এবং এই 2017 সালের অডিও ক্লিপিং কিভাবে পেলেও তদন্তকারীরা, সেটাও কিন্তু আদালত জানতে চেয়েছিল এবং সেটাও বিস্তারিত ভাবে তদন্তকারী সংস্থার তরফ থেকে আদালতের সামনে জানানো হয়েছে যে এই যে কুন্তল এবং শান্তনু যারা মিডিল ম্যান ছিলেন, বিভিন্ন জেলায় জেলায় থেকে এই চাকরি প্রার্থীদের জোগাড় করতেন যারা টাকার বিনিময়ে চাকরি পেতে রাজি, এবং এরা দুজনেই বাংলার শাসক দলের সঙ্গে যুক্ত, সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। সেই কুন্তলের নির্দেশেই তার এক বেতনভোগ কর্মচারী, আমরা জানি এর আগেও নাম এসেছে, অরবিন্দ রায় বর্মন, তিনি নাকি রেকর্ড করেছিলেন এই কথোপকথনটি এবং সেটা একটি ল্যাপটপে রাখা ছিল। সেই ল্যাপটপ হাতে আসে তদন্তকারীদের এবং সেখান থেকেই তারা দাবি করেছেন চার্জশিটে যে এই অডিও ক্লিপিংটি পেয়েছেন এবং ইতিমধ্যেই সেই অডিও সুজয় কৃষ্ণ ভদ্রের অনেক কষ্টে পাওয়া, মানে হয়তো অতটা তপস্যা করলে ভগবানেরও দেখা পাওয়া যায়, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ, এক্ষেত্রে আমরা বলতেই পারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু, এটা কালীঘাটের কাকুই তিনি নিজেই স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি সাংসদ, তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী, এটা তিনি স্বীকার করেছেন ক্যামেরার সামনে। তাই আমরাও বলতে কোনো বাধা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী এই কালীঘাটের কাকু অর্থাৎ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠস্বর, বললাম তপস্যা করলে, মন দিয়ে তপস্যা করলে ঈশ্বরের দেখা পাওয়া সম্ভব, কিন্তু এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পেতে সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিক ছিলেন তাদের অন্নপ্রাশনের ভাত উঠে এসেছিল মুখ দিয়ে, অন্তত এমনটাই বিশেষজ্ঞ মহল বলে থাকে। সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পাওয়া, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা
যাচাই করতে দেওয়া হয়েছে, এই অডিও সত্যতা যাচাই করতে দেওয়া হয়েছে ফরেন্সিক ল্যাবে, এবং কুন্তল এবং শান্তনু এবং অরবিন্দ রায় বর্মনের কণ্ঠস্বর ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে বলেই আমরা জানতে পারছি। তবে ওই যে যেটা বললাম, একে একে দুই কিনা এই মুহূর্তে বলার জায়গায় আমরা নেই। তাই এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি 15 কোটি টাকা, ভাবা যায় 15 টাকা রোজগার করতে, বাংলার অন্তত আমরা যেটা জানি যে বাংলার সাধারণ মানুষের 15 টাকা এই মুহূর্তে রোজগার করতে আর কি কি খেতে যাচ্ছে সেটা বলার দরকার পড়ে না, যে কারণে বাংলার তরুণ তরুণীরা তারা অন্য রাজ্যে পরিযায়ী হিসাবে এই মুহূর্তে চলে যায়। সেখানে 15 কোটি টাকা দেওয়া হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলে সিবিআই অন্তত তাদের চার্জশিটে দাবি করেছে। তবে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা কিন্তু বলার এখনো সময় আসেনি। তবে বিপিন, যদি তাই হয়ে থাকে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জড়িয়ে থাকে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যদি জড়িয়ে থাকে, তাহলে কতটা চাপ বাড়লো তৃণমূলের ওপর? কারণ বিরোধীরা শুভেন্দু অধিকারী তো বারবার প্রথম থেকেই নাম করে এসেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদি তাই হয়ে থাকে তাহলে এখন কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে এগোবে তারা বিরোধীরা? দেখো, 2017 সালের একটা অডিও, আর এই সালটা কি 2025 ফেব্রুয়ারি মাস। একটা তদন্ত যদি ঠিক মতো হতো তাহলে 17 থেকে 2025 এতগুলো বছর লাগে না। হ্যাঁ, 2017 সালের একটা অডিও নিয়ে এত 25 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এসে লাফালাফি করতে হয় না। অন্তত 2018, 19 সাল, 20 সালের আগেই তাহলে সমাপ্তি হয়ে যায়। তো সুতরাং তদন্ত নিয়েও হাজার হাজার প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে, যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে, যারা যোগ্য চাকরি এই মুহূর্তে কোর্টের নির্দেশে যাদের চাকরি ঝুলছে অর্থাৎ 2016, তাদের মধ্যে। সুতরাং বাংলার হাজার হাজার মানুষের মনের মধ্যেও এই প্রশ্ন রয়েছে যে তদন্তটা কি ঠিক মতো হচ্ছে, নাকি তদন্তটা কোথাও টেবিলের তলায় বোঝাপড়া হয়ে গিয়েছে, যে কারণে এখনো অনেকেই জেলের ভাত খায়নি, বা কয়েকজন খেলেও এই মুহূর্তে আবার বাড়ির ভাত খাচ্ছে। কয়েকজনের তো বিভিন্ন তদন্তে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস ধরে যে বিভিন্ন রাঘব বোয়াল, তাদেরকে জিনপিং অনেক কিছু বলা হয়েছিল তদন্তকারী সংস্থার তরফ থেকে, তারা সব তিহার জেলে, কেউ আলিপুর সেন্টার জেলে বন্দী ছিল বাংলার। তারপরে দেখা যাচ্ছে এখন তারা শুধু ছাড়া পেয়েছে জামিনে, এমনটা নয়, তারা একজন জেড ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে বাংলার সাধারণ মানুষের করের টাকায় যে পুলিশ তার রুমালটা পর্যন্ত কেনে, আর কি কি কেনে সংসারের বা পরিবারের সেটা বললাম না, যে রুমালটা পর্যন্ত কেনে সাধারণ মানুষের করের টাকায়, সেই পুলিশ জেড ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে এই সমস্ত অভিযুক্ত যারা তিহার জেলে জেল খেটে এসছে, তাদেরকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে বাংলার পুলিশ। তাদেরও কাজ এখন শাসক দলের নেতা, অভিযুক্ত নেতা, জেল খাটা নেতা, তাদেরকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া। আর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই, তারাও আজ অব্দি 2008-9 সালে সারদা কেলেঙ্কারি, এমপিএস কেলেঙ্কারি, যে সমস্ত চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল, পঞ্জি স্কিম বাংলার বুকে, হাজার হাজার সংসার ভেসে গিয়েছে, কতজন আত্মহত্যা করেছে টাকা ফেরত পায়নি বলে বা টাকা ফেরত দিতে পারেনি বলে, সেই সব পরিবার আজও বিচার পায়নি। আজ পর্যন্ত 2025 সাল হয়ে গেল, আজ পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেনি চিটফান্ড কেলেঙ্কারিতে। তাই ওই 2017 সালের একটা অডিও একটু লাফালাফি হবে দুদিন, আবার সেটা ফেলে যাবে, অন্য কোনো খবর এসে গেলে আমরাও ব্যস্ত হয়ে যাবো সেই খবর নিয়ে, তখন এই অডিও বিরুদ্ধের খবর ঠান্ডা করে চলে যাবে। সুতরাং বিদিন, কিছুদিন আগেই আমরা জানি যে বিজেপি কিছু নেতাদেরও নাম জড়িয়ে গেছিল এই নিয়োগ দুর্নীতি মামলায়, তাদেরও নাম এসেছিল যারা নাকি পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করতেন, এই মানিক ভট্টাচার্যকে ফোন করতেন। আজকে বা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এখনো পর্যন্ত উঠে আসছে চার্জশিটে, তাহলে সেক্ষেত্রে কি বলা যায় যে সিবিআই এবার সমস্ত কিছু তাড়াতাড়ি গোটানোর জন্য উঠে পড়ে লেগেছে? দেখো, 2026
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এবং আমরা যদি সিবিআই এর বা ইডির বিগত কয়েকটা বছরের চলন বলন কর্মকাণ্ড দেখি, তাহলে দেখবো বিভিন্ন লোকসভা বিধানসভা নির্বাচনের আগে সেই সারদা কেলেঙ্কারির সময় থেকেই আমরা দেখে আসছি শীত ঘুম ভেঙে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই একটু লাফালাফি করে, তারপর কোথায় একটা অজানা বোঝাপড়া, না টেবিলের তলার বোঝাপড়া, না ওই সিপিএম কংগ্রেস যেটা বলে থাকে দিদিমতি ভাই ভাই সেটিং, সেই সব কোনো তত্ত্ব আছে কিনা জানি না। তবে আশ্চর্যজনক ভাবে নির্বাচনের আগে একটু ত্রিং লাফালাফি হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপরে কিন্তু আবার ঠান্ডা ঘরে তারা চলে যায় ঘুমানোর জন্য। অন্তত 2009 সালের পর থেকে বাংলার বুকে যত যত কেলেঙ্কারি উঠে এসেছে এবং যত রাঘব বোয়ালকে বললাম জিনপিং, কিংপিং, জর্জ বুশ, বিল ক্লিন্টন, অনেক কিছু বলা হয়েছিল, তারা এখন আবার একজন বেরিয়ে জেড ক্যাটাগরির সিকিউরিটি লালবাতি হুডার অমুক তমুক জ্বালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো এই তো বাংলার চিত্র, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, অথচ সাধারণ মানুষের করের টাকায় জেল খাটা অভিযুক্ত বিধায়ক, যার বিধায়ক পদ মানে এতটাই রাজনীতি কলুষিত হয়ে গিয়েছে যে একটা দলের ক্ষমতা নেই বলার যে ভাই তুমি অভিযুক্ত, তুমি জেলে রয়েছো বা জেল খেটেছো, তুমি তোমার বিধানসভা জনপ্রতিনিধির পদ থেকে তুমি রিজাইন করো, আবার ভোটে দাঁড়াও, মানুষের সমর্থন নিয়ে আবার বিধায়ক হয়ে আসো বা মন্ত্রী হয়ে আসো। একটা বিধায়কের বিধায়ক পদ চলে গিয়েছে। এই যে সময়কালে আমরা দেখেছি যে এত বিধায়ক, এত মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ চলে গেছে, মানিক ভট্টাচার্যের বিধায়ক পদ কি চলে গিয়েছে? ওই খাদ্য কেলেঙ্কারিতে কিংপিং জিংপিং বলা হয়েছিল বালু মল্লিক, উত্তর 24 পরগনার দুর্দণ্ড প্রতাপ নেতা শাসক দলের, সেটা এখন জেড ক্যাটাগরির সিকিউরিটি পেতে চলেছে, অন্তত নবান্ন সূত্রে সেই খবর। আর 2-3 দিনের মধ্যেই নাকি তাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হবে। সুতরাং বাংলায় বিগত যদি দুটো দশক কি তারও বেশি সময় ধরে যদি বিশ্লেষণ করা যায় এই সমস্ত কেলেঙ্কারি দুর্নীতির তদন্ত, তাহলে ওই ছেলে খেলা ছাড়া আর কিছুই যে হচ্ছে না, এটা সাধারণ মানুষেরও বক্তব্য, যারা ভুক্তভোগী তাদেরও বক্তব্য। সুতরাং এই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ধরে নিলাম এটা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি হবে, কি হয়েছে এই দেশে? শুধু পশ্চিমবাংলার কথা বললি কেন? এই দেশে ভারতবর্ষে বহু নেতা মন্ত্রী জেল খেটেছে, কারোর কিছু হয়েছে? তারা এখন জেলের বাইরে, সাধু যাদবের মতো খুনি সে জেলের বাইরে। তাহলে এই দেশে রাজনীতি শেষ কথা বলে, যারা ভোট দেয়, যারা কর দেয়, সেই সব মানুষ সারা জীবন ভুক্তভোগী, তারা ভুক্তভোগী থাকবে। তাই ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটাও যদি হয়, 2-2 4 হয়ে যায়, 1-1 2 হয়ে যায়, তাতেও কিচ্ছু আহামরি পথ পরিবর্তন হবে না। যদি হওয়ার হতো তাহলে 2010-এ সারদা কেলেঙ্কারির পরে তৃণমূল কংগ্রেস অন্তত বাংলার ক্ষমতায় আসতো না। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। বিপিন সরকার, সিনিয়র এক্সিকিউটিভ এডিটর, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবং যেটা এখনো পর্যন্ত খবর, যে হাতে আসা যে অডিও ক্লিপ রয়েছে সিবিআই এর কাছে, সেই অডিও ক্লিপের উপর বেস করেই এখনো পর্যন্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। 28 পাতার যে চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়ে গেছে বলে খবর। তবে গোটা বিষয়টি নিয়ে এখন কোন দিকে এগোয় বাংলার রাজনীতি, সেদিকেই নজর থাকবে। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।